4 মাসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে 700 কোটি টাকা জরিমানা আদায়ে জটিলতা দেখছে বিএসইসি, আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ। বৈষম্য দুর্নীতির চরম মূল্য দিয়েছে দেশের ব্যাংকিং খাত, অর্থ পাচার, খেলাপি ঋণও দায়ী, মন্তব্য অর্থনীতিবিদদের, স্থায়ী কমিশনের তাগিদ। 2025 সালে বিশ্ব অর্থনীতিতে অশনি সংকেতের সতর্কবার্তা, বেশি প্রভাব ফেলবে ট্রাম্পের প্রত্যাবর্তন বলছেন বিশ্লেষকরা। দর্শক, স্বাগত পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কারসাজির দায়ে গেল 4 মাসে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে 700 কোটি টাকার বেশি জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। যদিও বিপুল পরিমাণে এই অর্থ আদায়ে নানা জটিলতার কথা জানিয়েছে সংস্থাটি। আর বিশ্লেষকদের পরামর্শ, পুঁজিবাজারে কেলেঙ্কারি ঠেকাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। প্রতারণা, কারসাজি আর আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাবে জালিয়াতির মাধ্যমে গেল 1.5 দশকে পুঁজিবাজার থেকেই আত্মসাৎ করা হয় 1 লাখ কোটি টাকা। যে তথ্য উঠে আসে জাতীয় অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় আসে পরিবর্তন। দায়িত্ব নিয়েই খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন কারসাজির দায়ে জরিমানা করে 87 ব্যক্তি প্রতিষ্ঠানকে। গেল 4 মাসে যেখানে জরিমানার পরিমাণ ছাড়িয়েছে 721 কোটি টাকা, এর মধ্যে শুধু বেক্সিমকো শেয়ার কারসাজিতেই জরিমানা করা হয় 428 কোটি টাকা। কমিশনের বিপুল পরিমাণ জরিমানা নিয়ে প্রশ্ন উঠেছে বাজার সংশ্লিষ্টদের মধ্যে। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দেয়া হয়েছে শাস্তি। আইনি জটিলতায় বিপুল অঙ্কের এই জরিমানার অর্থ আদায় করা যাচ্ছে না বলে জানান সংস্থাটির মুখপাত্র। রিভিশন এবং অ্যাপিলেও যদি এই জরিমানা বহাল থাকে, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্টে এই জরিমানার আদেশটা রিট করতে পারবে 15% জরিমানার টাকা জমা দিয়ে। আর এর মধ্যে যদি মহামান্য হাইকোর্টে না যায়, জরিমানার টাকাও জমা না দেয়, সেক্ষেত্রে সার্টিফিকেট মামলা করা হয় লয়ার কোর্টে জরিমানা আদায়ের জন্য, এবং আদালত এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে এবং অনেক ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়। আর এই বিশ্লেষক মনে করছেন, জরিমানা আদায়ের প্রক্রিয়া জটিল হলেও এ ধরনের শাস্তি কঠিন বার্তা দেবে কারসাজি চক্রকে। পাশাপাশি বিচারের প্রক্রিয়া সহজ করতে আলাদা ট্রাইব্যুনাল গঠন করার পরামর্শও তার। যারা এটা করেছে তখন নিয়ন্ত্রক সংস্থা বলেন বা তখনকার তাদের সাথে যারা স্টেক হোল্ডার ছিল, এটা এককভাবে তো একজন করে নাই। তো সেই কারণে এখন প্রত্যেকটা স্টোরির পেছনে কারা কারা কীভাবে ইনভলভ, সেগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় লম্বা সময় লাগবে, নো ডাউট, বাট এই ধরনের প্রক্রিয়াতে নতুন কেউ যাওয়ার আগে 100 বার ভাববে যে এই পরিণতি আবারও হতে পারে। এরকম একটা বিশেষ একটা আইনি কাঠামোতে কাউকে এম্পাওয়ার করতে হবে, যারা এই বড় বড় স্ক্যামগুলো করেছে সেই ব্যক্তিবর্গকে এটার মধ্যে নিয়ে আসা, জবাবদিহির মধ্যে নিয়ে আসা, ফাইনগুলোকে আদায় করা। তার মতে অর্থনীতিতে পুঁজিবাজারের অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় এতদিন গুরুত্ব পায়নি নীতি নির্ধারকদের কাছে। বলেন, জিডিপিতে শেয়ার বাজারের অবদান বাড়াতে নজর দিতে হবে সরকারকেই। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে অতীতে নানা বৈষম্য ও দুর্নীতি হয়েছে, যার জন্য চরম মূল্য দিতে হয়েছে। অর্থ পাচার ও খেলাপি ঋণের মতো ঘটনাও এজন্য দায়ী। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন অর্থনীতিবিদরা। বলেন, সুস্থ ব্যাংকিং ব্যবস্থাপনার জন্য স্থায়ী কমিশন প্রয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন জাতীয় প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সুবর্ণ জয়ন্তী। রাজধানীর মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এ খাতের অংশীজনেরা। এ সময় বক্তারা দেশের ব্যাংকিং খাতের নানা দিক তুলে ধরেন। বলেন, দুর্নীতি ও অনিয়ম বন্ধে স্থায়ী কমিশন করা দরকার। পাশাপাশি ডিজিটাল ব্যাংক ঋণ চালু করতে গভর্নরের প্রতি আহ্বান জানান তারা। আমাদের গভর্নর স্যার চিন্তা করবেন যে ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল লোন, এই যে ব্যাংকের প্রতিটা ব্যাংক ফোনের মধ্যে অ্যাপ দিয়ে আলটিমেটলি ডিপোজিট কাস্টমারকে সার্ভ করছে, বাট তারা লোনে যেতে চাইছে না ওইভাবে। ব্যাংকিং খাতে বৈষম্য ও দুর্নীতির চিত্র তুলে ধরে বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকিং খাতের উন্নয়নে যে কোনো মূল্যে অনিয়ম দূর করতে হবে। 5 আগস্টে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। আমাদেরকে BIBM আগামীতে কি করবে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টর কি রকম হওয়া উচিত, সেটাকে আমাদেরকে কিন্তু দেখতে হবে। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং তথা আর্থিক খাতের যত দূর এগোনো সম্ভব ছিল তা হয়নি। বিভিন্ন অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার আত্মবিশ্লেষণ করতে হবে। এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়। এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম, সবাই হয়তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সাথে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে।
আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে না পারলে এই খাত খাদের কিনারায় চলে যাবে বলেও মন্তব্য করেন গভর্নর। গ্রিন ফাইন্যান্সিংয়ে আমাদের যেতে হবে, সাস্টেনেবল ফাইন্যান্সিং ইস্যুটাকে ইগনোর করে ব্যাংকিং খাত আগামীতে চলবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে এসেছে 242 কোটি 5 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 64 লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয় চলতি ডিসেম্বর মাসের প্রথম 28 দিনে দেশে এসেছে 242 কোটি 5 লাখ 50 হাজার মার্কিন ডলার। গত বছরের একই সময় 199 কোটি 10 লাখ ডলার এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 28 দিনে সর্বোচ্চ 163 কোটি 13 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স আহরণ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 68 কোটি 95 লাখ মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 9 কোটি 26 লাখ এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 69 লাখ ডলার। $2025 সালে বিশ্ব অর্থনীতির সামনে অশনি সংকেত দেখছেন বিশ্লেষকরা। বিদায়ী বছরের অনেক ঘটনার রেশ নতুন বছরে, এমনকি তারপরে অনুভূত হবে বিশ্বজুড়ে। বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। করোনা মহামারীর সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই 2025 সালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে আগামী বছর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের ঘটনা। হোয়াইট হাউসে এসে ট্রাম্প যদি আমদানির উপর নতুন করে শুল্ক আরোপ করেন, তাহলে আবারও বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। এতে দেশে দেশে বাড়তে পারে মূল্যস্ফীতি, অথবা অর্থনৈতিক ধীরগতি, কিংবা একসাথে দুটি বাড়তে পারে বেকারত্ব। They won't be able to be to the same extent. Anticipate out of President Trump is a degree of volatility. মধ্যপ্রাচ্য ইউক্রেন যুদ্ধ জার্মানি ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা সংকটকে আরো গভীর করতে পারে। জলবায়ুর ক্ষতিকর খরচ নিয়ে উদ্বেগ রয়েছে বহু দেশে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2 দশকের মধ্যে দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়েছে। করোনা পরবর্তী পুনরুদ্ধারে এসব দেশ ব্যর্থও হয়েছে। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক চূড়ান্ত বৈঠকের পর জানিয়েছে 2025 সালে ব্যাপক অনিশ্চয়তায় থাকবে বিশ্ব অর্থনীতি। এমন অবস্থায় বেশ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। বগুড়ার খুচরা বাজারে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। মূলা, ফুলকপি বিক্রি হচ্ছে 10 টাকা কেজি, বেগুন 40 থেকে 50 টাকা, শিম 30 থেকে 40 টাকা, আর টমেটো 60 টাকা, নতুন আলু 40 থেকে 60 টাকা, পেঁয়াজ 55 থেকে 60 টাকা, মিষ্টি লাউ আছে 30 টাকা কেজি, বাঁধাকপি 15 থেকে 30 টাকা পিস বিক্রি হচ্ছে। এতে অনেকটাই স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দাম তুলনামূলক কমেছে। আপনার এটা লং সিজন আর আমদানি বেশি, আপনি প্রচুর পরিমাণে, এজন্য দাম কম। এখন কাঁচা বাজারের খুবই দাম কম। এই কপি মনে কিন্তু 1 পিস 10 টাকা হলেও পাওয়া যায়। এখন এরকম জিনিসের দাম কম হলে সব মানুষ খাইতে পারে। রাজবাড়ীতে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে উঠতে শুরু করলেও দাম কম হওয়ায় হতাশ কৃষকরা। মোকামে মুড়ি কাটা পেঁয়াজের দাম 1200 থেকে 1500 টাকা। কৃষকরা বলছেন বেশি দামে পেঁয়াজের গুটি কিনতে হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। সামনে সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। কুষ্টিয়াতেও মুড়ি কাটা পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। মৌসুমের শুরুতে অতিবৃষ্টিতে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশি দামে পেঁয়াজের চারা কিনতে হচ্ছে কৃষকদের। 1 বিঘা জমিতে 50 থেকে 55 হাজার টাকা খরচ হলেও বাজারে পেঁয়াজের দাম কম থাকায় উৎপাদন খরচ উঠবে না বলছেন চাষিরা। টাঙ্গাইলের মির্জাপুরের জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। রোগবালাই কম আর লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরাও ঝুঁকছে আদা চাষে। আর কৃষকদের বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ করতে নানা পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের মির্জাপুরের গায়রা বেতিল এলাকার পশু চিকিৎসক আবুল হোসেন পশু চিকিৎসার পাশাপাশি 4000 বস্তায় আদা চাষ করেছেন তিনি। চলতি বছর শুরুর দিকে দিনাজপুর থেকে বাড়ি 2 জাতের 8 মণ আদা এনে রোপণ করেন আবুল হোসেন। মাটিতে রোপণ করা আদার তুলনায় বস্তায় আদার ফলন হয় বেশি, ফলে প্রায় 2 মণ আদা পাওয়ার আশা তার। বস্তার মাঝে সুবিধা হয়, এটা বাইরে থেকে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে পারে না,
কোনো অসুখ বিসুখ বালা মুসিবত নিচে থেকে কেসে এইগুলা কোনো সময় বস্তার মাঝে ঢুকতে পারে না। এই কারণে আদাগুলা সবসময়ই ভালো থাকে। এবছর পরিমাপে 8,000 বস্তার মতো করছি, যদি আল্লাহ দয়া করে তাহলে আমি সামনের বছর 20,000 বস্তার মতো আমি একটা উদ্যোগ নিয়ে রাখছি। বস্তায় আদা চাষ করা যায় বিষয়টি জানতেন না স্থানীয়রা। আবুল হোসেনের আদার ফলন দেখে আগামীতে এই পদ্ধতিতে আদা চাষে ঝুঁকছেন তারাও। 50-55 বছরে এরকম আদা দেখি নেই যে বস্তার মধ্যে আদা হয়। তো আদা চাষ দেখে খুব ভালো লাগলো, এটা করার মতন চিন্তা ভাবনা আমাদেরও আছে। এদিকে কৃষি বিভাগের দাবি বস্তায় আদা চাষে রোগবালাই কম, ফলনও ভালো, তাই চাষিরাও বস্তায় আদা চাষ করে লাভবান হবেন। কিভাবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, কিভাবে কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং আদাটা আমরা আনার পরে ছত্রাকনাশক দিয়ে শোধন করে লাগানো হয়েছে। চলতি বছর টাঙ্গাইলে 1,05,000 বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে 85,000 বস্তা আদা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন পেয়েছে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে এসব পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 তুলে দেওয়া হয়। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।